হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায়মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 6-এর থার্ড সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 5 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে কৃষ্ণনাথ কলেজ স্কুল, পেজ নাম্বার 168, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা মনিকা হিউজের লেখা গুড বাই টু দ্য মুন থেকে নেওয়া হয়েছে। আশা করি টেক্সট প্যাসেজ তোমাদের খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসি প্রশ্নের উত্তরে। তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও। ওকে, চলো ডিসকাস করে নেওয়া যাক এবারে। দেখো, প্রথমে একের এতে কী রয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, রাইট দ্য নেম অফ দ্য গিভেন টেক্সট, অর্থাৎ প্রদত্ত পাঠ্যটির নাম কি। তাহলে অ্যান্সার কী লিখবো, দেখো দ্য নেম অফ দ্য গিভেন টেক্সট ইজ গুড বাই টু দ্য মুন। ওকে, এরপরে আমরা চলে আসবো টু এর কোশ্চেনে। দেখো টু এতে কী বলেছে, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর ফিলিং রেস্টলেস ইন দ্য স্পেস স্টেশন, অর্থাৎ কথক কেন মহাকাশ স্টেশনে অস্থির বোধ করছিলেন। তাহলে অ্যান্সার কী লিখবো, দেখো the narrator was feeling restless in the space station because they had to wait for another 15 minutes before their journey started. অর্থাৎ কথক মহাকাশ স্টেশনে অস্থির বোধ করছিলেন, তার কারণ তাদের যাত্রার প্রারম্ভে আরও 15 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। এরপর 3 নম্বর কোশ্চেনটিকে দেখো। 3 নম্বরে কী বলেছে, হোয়াই হ্যাড দেয়ার অলওয়েজ বিন এ পার্টি অ্যাট সানরাইজ অন মুন, অর্থাৎ চাঁদের সূর্যোদয়ের সময় সর্বদা কেন একটা পার্টি হয়। তাহলে অ্যান্সার কী লিখবো, দেখো there had always been a party at sunrise on moon because the sun rose only 12 or 13 times a year, so it was something special for them. ওকে, অর্থাৎ ওই চাঁদে সূর্যোদয়ের সময় সর্বদা একটি পার্টি ছিল, কারণ সূর্য এখানে বছরে 12 থেকে 13 বার উদিত হতো, তাই তাদের জন্য এটা স্পেশাল ছিল। ওকে, এরপর আমরা চলে আসবো আইভির কোশ্চেনে। দেখো আইভিতে কী আছে, হাউ ডাজ দ্য ডার্কনেস অন দ্য মুন গো অ্যাওয়ে, অর্থাৎ চাঁদের অন্ধকার কীভাবে দূরীভূত হতো। তাহলে অ্যান্সার কী লিখবো, দ্য ডার্কনেস অন দ্য মুন গোজ অ্যাওয়ে হোয়েন দ্য সানলাইট ক্রিপস স্লোলি অ্যাক্রস দ্য সারফেস অফ দ্য মুন। ওকে, অর্থাৎ চাঁদের অন্ধকার তখনই দূরীভূত হতো যখন ধীরে ধীরে চাঁদের পৃষ্ঠে সূর্যের আলো পড়তো। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলছে, রাইট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস ফর দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্সেস ইন ফেভার অফ ইউর অ্যান্সার। অর্থাৎ নিম্নলিখিত বিবৃতিগুলি যদি ঠিক হয় তাহলে ট্রু লিখব, যদি ভুল হয় তাহলে ফলস লিখব এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেব। ওকে, ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য স্পিকার লুক ডাউন ফ্রম দ্য আর্থ, অর্থাৎ বক্তা পৃথিবী থেকে নিচের দিকে তাকালেন। নিশ্চয়ই না, এটা ফলস হবে। এখানে হবে কি, দ্য ন্যারেটর বা আই লুক ডাউন অ্যাট আর্থ, অর্থাৎ আমি পৃথিবীর দিকে তাকালাম। কোথা থেকে তাকিয়েছিল, চাঁদ থেকে। ওকে, তাই এই স্টেটমেন্টটা ফলস হবে। এরপর টু এর কোশ্চেনটিকে দেখো। টু এতে কী বলেছে, দ্য আর্থ ওয়াজ সো ক্লোজ টু দ্য ন্যারেটর দ্যাট হি কুড টাচ ইট, অর্থাৎ পৃথিবী বর্ণনাকারীর এত কাছে ছিল যেন তার মনে হচ্ছিল সে এটিকে স্পর্শ করতে পারবে। স্টেটমেন্টটা ট্রু হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবো, দেখো ইট সিম সো ক্লোজ টু মি দ্যাট আই ফেল্ট আই কুড টাচ ইট। ওকে, এরপর 3 এর কোশ্চেনটিকে দেখো। 3 কী বলেছে, দেয়ার জার্নি টু আর্থ উইল স্টার্ট আফটার 15 মিনিটস, অর্থাৎ পৃথিবীর উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু হবে 15 মিনিট পর। স্টেটমেন্টটা ট্রু হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টে কী হবে, দেখো উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 মিনিটস বিফোর আওয়ার জার্নি স্টার্টেড। এরপরে চলে আসবো আমরা সি এর দিকে। দেখো সি এর দিকে কী বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, অ্যাট ড্যাশ দেয়ার্স অলওয়েজ বিন এ পার্টি অন মুন, অর্থাৎ চাঁদে সর্বদা পার্টি হতো কখন। সঠিক অ্যান্সার হবে অপশন এ, সানরাইজ। ওকে, এরপরে টু এর কোশ্চেনটিকে দেখো। টু এতে কী বলেছে, দ্য রিপোর্টার সারাউন্ডেড দ্য, অর্থাৎ রিপোর্টারেরা ঘিরে রেখেছিলেন। সঠিক অ্যান্সার হবে অপশন বি, ফাদার অফ দ্য স্পিকার। ওকে, এরপরে আমরা চলে আসবো দুইয়ের দাগে। দেখো দুইয়ের দাগে কী বলেছে, রিড দ্য পোয়েম, অর্থাৎ কবিতাটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এবং নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। তোমাদের এখানে যে কবিতাটা তুলে ধরা হয়েছে এটা জোসেফ ক্যাম্বেলের লেখা আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং থেকে নেওয়া হয়েছে। ওকে, সো আমি প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করছি, তোমরা একবার ভালো করে মিলিয়ে দেখে নাও। ওকে, দেখো দুইয়ের এতে কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম, অর্থাৎ কবিতা থেকে সঠিক তথ্য নিয়ে নিম্নলিখিত বাক্যগুলি পূরণ করো। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য রিয়েপার্স আর ওয়ারি, অর্থাৎ যারা শস্য কর্তনকারী তারা ক্লান্ত হয়ে গিয়েছিল, বিকজ কারণ কি। সঠিক অ্যান্সার হবে দে ওয়ার্ক ইন দ্য হিট অফ দ্য সান, অর্থাৎ তারা প্রখর সূর্যের উত্তাপে
চাষবাস করছিল বা কাজ করছিল বলে। এরপরে টু এর কোশ্চেনটি দেখো, টু এতে কী বলেছে, দ্য স্পিকার উইল গো, সঠিক অ্যান্সার কী হবে, উইথ হিজ ফাদার এ রিয়েপিং, অর্থাৎ বক্তা তার বাবার সাথে শস্য কর্তন করতে যাবে। এরপর থ্রি আইয়ের কোশ্চেনটিকে দেখো, থ্রি আইতে কী বলেছে, রিয়েপিং উইল বি ডান বাই দ্য স্পিকারস ফাদার হোয়েন দ্য ফিল্ড, সঠিক অ্যান্সার কী হবে, উইল টার্ন ব্রাউন, অর্থাৎ ক্ষেত যখন বাদামি হয়ে যাবে তখন বক্তার পিতা শস্য কর্তন করবেন। ওকে, এরপর চলে আসবো আমরা বিয়ের দিকে। দেখো বিয়ের দিকে কী বলেছে, রাইট ট্রু অর ফলস ফর দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইউর অ্যান্সার্স। ওকে, অর্থাৎ ট্রু ফলস করতে বলেছে এবং সাপোর্টিং স্টেটমেন্টস দিতে বলেছে। দেখো ফার্স্ট কোশ্চেনটা কী বলেছে, অ্যাট দ্য টাইম অফ হারভেস্টিং দ্য ফিল্ড বিকামস রেড, অর্থাৎ শস্য কর্তন করবার সময় মাঠটি বা কৃষিক্ষেত্রটি লাল হয়ে যায়। নিশ্চয়ই না, এটা ফলস হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবো, দেখো, আই উইল গো উইথ মাই ফাদার এ রিয়েপিং টু দ্য ব্রাউন ফিল্ড বাই দ্য সি, ব্রাউন ফিল্ড অর্থাৎ বাদামি যখন হয়ে যায় ক্ষেতটি। ওকে, এরপরে আমরা চলে আসবো টু এর কোশ্চেনে। দেখো টু এতে কী বলেছে, দ্য গিজ স্প্যারোজ অ্যান্ড রেন উইল কাম ইন গ্রুপ আফটার দ্য স্পিকার, অর্থাৎ বক্তার পেছনে পেছনে দল বেঁধে আসবে কারা, গিজ অর্থাৎ হাঁসেরা, স্প্যারোজ চড়ুই পাখিরা, অ্যান্ড রেন। নিশ্চয়ই এটা ভুল হবে, তাই ফলস লিখব। সাপোর্টিং স্টেটমেন্টে দেখো কী হবে, অ্যান্ড দ্য গিজ, অর্থাৎ তোমাদের যে ফার্স্ট স্ট্যান্ডারটা দেওয়া আছে তার 3 নম্বর লাইনে যে উত্তরটা লেখা আছে, অ্যান্ড দ্য গিজ অ্যান্ড দ্য পিজন অ্যান্ড দ্য স্প্যারোজ উইল কাম ফোকিং আফটার মি। ওকে, এরপরে আমরা চলে আসবো 3 দাগে রিডিং কম্প্রিহেনশন আনসিনে। দেখো তোমাদের এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে, তোমরা প্যাসেজটাকে আগে ভালো করে পড়বে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো সলভ করার চেষ্টা করবে। ওকে, সো আমি প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করে দিচ্ছি, তোমরা ভালো করে একবার মিলিয়ে দেখে নিও, কেমন। দেখো 3 এতে কী বলেছে, রাইট ট্রু অর ফলস ফর দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্সেস ইন ফেভার অফ ইউর অ্যান্সার, অর্থাৎ ট্রু ফলস মেনশন করতে বলেছে এবং তার উত্তরের সমর্থনে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। ওকে, ফার্স্ট কোশ্চেনটা দেখো, আফটার দ্য ডেথ অফ হেমলেটস ফাদার ক্লডিয়াস বিকেম দ্য কিং, অর্থাৎ হেমলেটের পিতার মৃত্যুর পর ক্লডিয়াস রাজা হয়েছিলেন, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টে কী লিখবো, দেখো, Soon after his death, Claudius, brother of the dead king and uncle of Hamlet, married the queen and now was the king, অর্থাৎ তার মৃত্যুর পর ক্লডিয়াস, যিনি কিনা মৃত রাজার ভাই এবং হেমলেটের কাকু, তিনি রানীকে বিবাহ করে রাজা হয়ে গিয়েছিলেন। ওকে, এরপর টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কী বলেছে, হেমলেট ইজিলি অ্যাকসেপ্টেড দ্য সেকেন্ড ম্যারেজ অফ হিজ মাদার, অর্থাৎ হেমলেট খুব সহজেই তার মায়ের দ্বিতীয় বিবাহটা মেনে নিয়েছিল, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখব, দেখো, হেমলেট ডিড নট লাইক হিজ মাদার টু ম্যারি অ্যাগেন সো কুইকলি অ্যান্ড দ্য মোর হি থট অ্যাবাউট দ্য অ্যাফেয়ার দ্য স্যাডার হি বিকেম, অর্থাৎ হেমলেট তার মায়ের এত তাড়াতাড়ি আবার বিয়ে করা পছন্দ করেনি এবং তিনি যতই এই সম্পর্কের কথা ভাবতেন ততই বিষণ্ণ হয়ে পড়তেন। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দিকে। দেখো বিয়ের দিকে কী বলেছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরটিতে টিক চিহ্ন প্রদান করো। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হ্যামলেট ছিলেন, অপশানগুলো দেখো, কিং অফ ডেনমার্ক, ডেনমার্কের রাজা, সান অফ দ্য কিং অফ ডেনমার্ক, ডেনমার্কের রাজার পুত্র বা প্রিন্স, রাজকুমার। অপশান সিতে রয়েছে প্রিন্সেস অফ ডেনমার্ক, ডেনমার্কের রাজকুমারী। অপশান ডিতে রয়েছে সান ইন ল অফ ডেনমার্ক, ডেনমার্কের জামাই। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান বি, সান অফ দ্য কিং অফ ডেনমার্ক বা প্রিন্স অফ দ্য ডেনমার্ক। ওকে, এরপরে টু আইয়ের কোশ্চেনটিকে দেখো, টু আইতে কী বলছে, দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য কান্ট্রি ওয়াজ, অর্থাৎ এই দেশের সবচাইতে সুখী ব্যক্তি কে ছিলেন। অপশানগুলো দেখো, ক্লডিয়াস, দ্য কুইন, হ্যামলেট, দ্য ওল্ড কিং। সঠিক অ্যান্সার হবে অপশান সি, হ্যামলেট। এরপরে থ্রি আইয়ের কোশ্চেনটিকে দেখো, থ্রি আইতে কী বলছে, দ্য ওল্ড কিং ডায়েড, অর্থাৎ বৃদ্ধ রাজা মারা গিয়েছিলেন কী করে। অপশানগুলো দেখো, দ্য ফুড পয়জনিং, খাদ্য বিষক্রিয়ার ফলে। অপশান বিতে দেখো, ফ্রম স্নেক বাইট, সাপের কামড়ে। অপশান সিতে রয়েছে ইন এ ওয়ার, একটি যুদ্ধক্ষেত্রে। অপশান ডিতে রয়েছে অফ হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান বি, ফ্রম স্নেক বাইট। ওকে, এরপরে আমরা চলে আসবো সি এর দিকে। দেখো সি এর দিকে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো কী বলেছে, হোয়াই ডিড হ্যামলেট বিকেম স্যাড অ্যান্ড আপসেট, অর্থাৎ হ্যামলেট কেন দুঃখী এবং বিচলিত হয়ে পড়েছিল। তাহলে অ্যান্সার কী লিখবো, দেখো, হ্যামলেট বিকেম স্যাড অ্যান্ড আপসেট বিকজ হিজ ফাদার সাডেনলি ডায়েড ইন এ মিস্টেরিয়াস ওয়ে, অর্থাৎ হ্যামলেট দুঃখী এবং বিচলিত হয়ে পড়েছিল তার কারণ হঠাৎ করে তার পিতার রহস্যজনক মৃত্যুর জন্য। ওকে,
এরপরে টু আইয়ের কোশ্চেনটিকে দেখো, টু আইতে কী বলেছে, হাউ ওয়াজ দ্য ওল্ড কিং, অর্থাৎ বৃদ্ধ রাজা কেমন ছিলেন। তাহলে অ্যান্সার কী লিখবো, দ্য ওল্ড কিং ওয়াজ ওয়াইজ অ্যান্ড গুড, অর্থাৎ বৃদ্ধ রাজা ছিলেন খুব জ্ঞানী এবং ভালো। এরপর থ্রি এর কোশ্চেনটিকে দেখো, থ্রি এতে কী বলেছে, হোম ডিড দ্য কুইন ম্যারি আফটার হার হাজব্যান্ডস ডেথ, অর্থাৎ স্বামীর মৃত্যুর পর রানী কাকে বিবাহ করেছিলেন। তাহলে অ্যান্সার কী লিখবো দেখো, দ্য কুইন ম্যারিড ক্লডিয়াস আফটার হার হাজব্যান্ডস ডেথ, অর্থাৎ রানী ক্লডিয়াসকে বিবাহ করেছিলেন স্বামীর মৃত্যুর পর। ওকে, এরপর আমরা চলে আসবো চারের দাগের গ্রামার সেকশনে। দেখো চারের দাগে কী বলেছে, রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্সেস দ্য ফলোয়িং আর, অর্থাৎ নিম্নলিখিত বাক্যগুলি কী ধরনের বাক্য লেখো। ফার্স্ট কোশ্চেনটিকে দেখো, কী বলেছে, হোয়াট এ ব্রাইট সানি ডে, এটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। কেন, কারণ বাক্যের শেষে নোট অফ এক্সক্লেমেশন রয়েছে। এরপরে টু আইতে দেখো, টু আইতে রয়েছে কাম হেয়ার, এখানে এসো, এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে থ্রি আইয়ের কোশ্চেনটিকে দেখো, থ্রি আইতে কী বলেছে, ক্যান ইউ সলভ দ্য প্রবলেম, তুমি কি এই সমস্যার সমাধান করতে পারবে। এটা নোট অফ ইন্টারোগেশন দেওয়া আছে, তাই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, অর্থাৎ প্রশ্নসূচক বাক্য। এরপরে আইভির কোশ্চেনটিকে দেখো, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুররের পরে দেখো নোট অফ এক্সক্লেমেশন রয়েছে, তাই এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। ওকে, এরপরে পাঁচের দাগে দেখো, পাঁচের দাগে কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, অর্থাৎ সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে নিম্নের শূন্যস্থানটিকে পূরণ করতে বলেছে। দেখো, দেয়ার ওয়াজ ওয়ান্স ড্যাশ লিটল গার্ল হু লিভড ড্যাশ ড্যাশ মিডল অফ ড্যাশ ডার্ক ডিপ ফরেস্ট ড্যাশ হার পেরেন্টস। তাহলে কী হবে, দেয়ার ওয়াজ ওয়ান্স এ লিটল গার্ল হু লিভড ইন দ্য মিডল অফ দ্য ডার্ক ডিপ ফরেস্ট উইথ হার পেরেন্টস। তাহলে অ্যান্সারগুলো কী এলো, এ, ইন, দ্য, উইথ। ওকে, এরপরে চলে আসবো আমরা ছয়ের দিকে। দেখো ছয়ের দিকে কী বলেছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিম্নলিখিত শব্দগুলোর সাহায্যে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। দেখো ফার্স্ট কী রয়েছে, রিকভার, তাহলে কী লিখবো, সি ইজ ফুললি রিকভার্ড ফ্রম দ্য কোভিড ভাইরাস। ওকে, এরপর টু আইতে রয়েছে ফ্যামিলি, ফ্যামিলি দিয়ে কী লিখবো, আই হ্যাভ এ নিউক্লিয়ার ফ্যামিলি। ওকে, এরপরে থ্রি আইতে দেখো, থ্রি আইতে রয়েছে স্পেন্ট, কী লিখবো, আই ডোন্ট হ্যাভ মাচ মানি টু স্পেন্ড। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল মডেল অ্যাক্টিভিটি 5 কৃষ্ণনাথ কলেজ স্কুলের সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়াও তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। সো আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।